আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে আপনাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথা বলতেই হবে। আন্তর্জাতিক রাজনীতিতেও শেখ হাসিনা যে কতটা প্রাসঙ্গিক সেটা অর্বাচীন অরাজনৈতিক শক্তির পক্ষে বোঝার কথা নয়। তারা ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ভাগযোগ করে খেতে চায়, কিন্তু সেই পথে যে শেখ হাসিনাই এখনো সবচেয়ে বড় বাধা সেটি তারা বোঝে বলেই শেখ হাসিনা কথা বললেই ইউনূসের কলিজা পোড়া গন্ধে ঢাকার আকাশ বাতাস মাটি ভারী হয়ে যায়, আর ইউনূসের প্রোপাগান্ডা বাহিনী তা নিয়ে আহাজারি শুরু করে। আজকে বিশ্লেষণ করব শেখ হাসিনার বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে। চলুন আলোচনা শুরু করি। দিন দিন বাংলাদেশের রাজনীতি আবার শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা যখন থেকে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন তখন থেকে এই অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশ বিদেশের মানুষ শুধু শেখ হাসিনার কথাই বলছে। ফলে স্বাভাবিকভাবেই তীব্র গাত্রদাহ শুরু হয়েছে ইউনূস সরকার এবং তার ভাড়াটে সাঙ্গপাঙ্গদের মধ্যে। তারা বলতে শুরু করেছে শেখ হাসিনা নাকি পিআর টিম ভাড়া করে এসব সাক্ষাৎকার প্রকাশ করছেন, অথচ আসল বিষয় উল্টো। ডক্টর ইউনূস নিজে এবং তার আজীবন ধরে চলা এনজিও রাজনীতিটাই টিকে আছে কোটি কোটি ডলারের পিআর তহবিলের উপর। ফলে তারা পিআর ছাড়া আর কিছু ভাবতেই পারে না। ডক্টর ইউনূসকে নিয়ে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই পর্যন্ত ফিচার ছাপবে না যতক্ষণ না মোটা অঙ্কের অর্থ পরিশোধ করা হয়। তাই শেখ হাসিনাকে নিয়ে যখন হঠাৎ আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার এবং বিশ্লেষণ প্রকাশ করা শুরু করলো, তখন থেকে ইউনূসের তথাকথিত পিআর টিম বিপাকে পড়েছে। তারা গালি খাচ্ছে নিজেদের বসের কাছে, মানে ইউনূসের কাছে, যে কেন শেখ হাসিনার এত প্রভাব। বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো প্রতিবেদন যদি তৈরি হয়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটি কখনো সম্পূর্ণ হতে পারে না। কারণ বাংলাদেশের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ সবখানেই শেখ হাসিনার উপস্থিতি অবিচ্ছেদ্য। যেসব আন্তর্জাতিক মাধ্যম সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে বা নিয়েছে বা নেবে আরো, তারা জানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের বয়ানে শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, আছেন এবং থাকবেন। ফলে তাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। আর এই বাস্তবতাটাই সহ্য করতে পারছে না ওরা, মানে ইউনূস গোষ্ঠী। হয়তো যমুনার ভেতরে বসে তাদের হাড় পর্যন্ত জ্বলে যাচ্ছে। নইলে শেখ হাসিনার মতো একজন রাজনীতিকের বিরুদ্ধে এমন কদর্য প্রচার চালানোর মানসিক দেউলিয়াপনা কোথা থেকে আসে বলেন? দ্য উইক, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স, এপি এবং আরো তো আসছে। একটার পর একটা বিশ্বখ্যাত গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে। এই ধারাবাহিক উপস্থিতি প্রমাণ করছে যে তিনি এখনো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কণ্ঠ। এমন অবস্থায় যমুনার ভেতরে বসে ইউনূস গোষ্ঠীর তো শুধু হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই। এইসব সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনা স্পষ্টভাবে তুলে ধরেছেন 2024 সালের সহিংস আন্দোলনের সময় তার সরকারের অবস্থান। তিনি বলেছেন, সহিংসতার সূত্রপাত সরকারের পদক্ষেপে নয়, বরং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন মেনেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে বা নিয়েছিল। অর্থাৎ তিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি দোষ নিচ্ছেন না। দায়িত্ব নেওয়া আর দোষ স্বীকার করা এক জিনিস নয়। ইউনূস বাহিনী এখন মনে করছেন যে শেখ হাসিনা শেষ পর্যন্ত দোষ স্বীকার করেছেন। শেখ হাসিনা এখানে দোষ আর অদোষের কিছু নেই। তিনি একটি সরকারের দায়িত্ব ছিলেন এবং তার সরকারের সময়ে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তিনি সেটির দায়িত্ব নিচ্ছেন এবং সেটিকে তদন্ত করতে বলছেন। তার কথায় মাঠের কর্মকর্তারা প্রতিষ্ঠিত নীতিমালার ভিত্তিতেই কাজ করেছেন। যে মুহূর্তে সহিংসতা চরমে উঠেছিল সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিও ছিল আইনি কাঠামোর মধ্যে। এটি মাথায় রাখতে হবে, কারণ রাষ্ট্র রক্ষা করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব। এই মুহূর্তে যেমন ইউনূস করছেন, এই মুহূর্তে ধরুন যখন যমুনায় কেউ গিয়ে আক্রমণ করতে চায়, তাহলে ইউনূস বসে থাকবে? ইউনূস সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে? বসে থাকবে না তো। সেই সময় তাই ঘটেছিল এবং তাই হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, জুলাই আগস্টের আইন শৃঙ্খলা বাহিনী যা করেছে তা জননিরাপত্তার স্বার্থে এবং বাই দ্য বুক, অর্থাৎ আইন মেনে। উত্তপ্ত পরিস্থিতিতে কিছু ভুল সিদ্ধান্ত হয়তো হয়েছিল, কিন্তু তা উদ্দেশ্য প্রণোদিত নয়। অর্থাৎ শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছেন যা অনেক নেতা দেখাতে পারেন না, নিজের অবস্থানে দৃঢ় থেকে দায়িত্ব স্বীকার করা, যেটা শেখ হাসিনা করেছেন। তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন গণহত্যার অভিযোগকে।
তার ভাষায় এই অভিযোগগুলো তৈরি করা হয়েছে বিকৃত সাক্ষ্য এবং ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে, যা এক অনির্বাচিত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানেই বোঝা যায় তিনি শুধু নিজের প্রতিরক্ষা করছেন না বা নিজেকে রক্ষা করছেন না, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সংজ্ঞায়িত করছেন। শেখ হাসিনা আরো বলেছেন, সেই সময় সংগঠিত সহিংসতা চালানো হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, র‍্যাব ক্যাম্পে আগুন দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ কর্মীদের হত্যা, সবকিছু ছিল পরিকল্পিত। পুলিশ বাহিনীর সদস্যরা যখন আত্মরক্ষায় অস্ত্র তুলেছে, সেটি কোনো রাজনৈতিক নির্দেশ নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নেতা হিসাবে নেতৃত্বের দায় আমার, কিন্তু নিরাপত্তা বাহিনীকে আমি কোনো সরাসরি আদেশ দেইনি। আমাদের লক্ষ্য ছিল প্রাণহানি কমানো। মানে এই বক্তব্যের পরে তিনি কখন দায় স্বীকার করলেন আর কখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দায় চাপালেন, এটি বোধগম্য নয়। বরং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ালেন এবং তিনি বললেন যে আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি চালাতে হয়েছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি এক ধরনের মানবিক দৃষ্টিভঙ্গির ঘোষণা, যা শেখ হাসিনার রাজনীতির ধারাবাহিকতা। এখন ইউনূস সরকার এই সব কিছু বিকৃতভাবে উপস্থাপন করছে, যেমন তারা সব সময় করেছে এর আগে। 2024 সালের ঘটনাগুলো তারা এমন ভাবে প্রচার করেছে যেন শেখ হাসিনা ছিলেন একমাত্র ভিলেন, একনায়ক। অথচ সত্য হলো, যেদিন তাকে ক্ষমতাচ্যুত করা হয় সেদিন থেকেই বাংলাদেশে শুরু হয় আইনহীনতা, সহিংসতা আর ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন। ইউনূসের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের নামে একদল সুযোগ সন্ধানী গোষ্ঠীকে ক্ষমতায় এনেছে, যাদের পেছনে আছে ধর্মীয় উগ্রবাদী সংগঠন আর এনজিও পন্থী বিদেশি স্বার্থ। শেখ হাসিনা বলেছেন, এই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তার মতে বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে সবাই সমান সুযোগ পাবে। এই বক্তব্য শুধু আওয়ামী লীগের নয় বা আওয়ামী লীগের জন্য নয়, পুরো দেশের গণতন্ত্রের জন্য একটি বাস্তব আহ্বান। তার সাক্ষাৎকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউনূসের দুর্নীতি নিয়ে সরাসরি প্রশ্ন তোলা। শেখ হাসিনা অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করেছেন। শুধু পূর্বাঞ্চলেই 4000 কাঠা, উত্তরায় আরো 300 কাঠা, তার ব্যাংকে হাজার হাজার কোটি টাকার স্থায়ী আমানত। তিনি বলেন, 1990 সালে 6000 টাকা বেতনে কাজ শুরু করা একজন মানুষ কিভাবে এত সম্পদের মালিক হলো? এ প্রশ্নের উত্তর জানা আছে আপনার? ইউনূসের মুখে তো নেই। ইউনূস কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন তার এবং তার উপদেষ্টাদের সম্পদের হিসাব তিনি দেবেন, কিন্তু আজও পর্যন্ত 1.5 বছর হয়ে গেল, আজও পর্যন্ত তার কোনো দেখা নেই। সেসব কথা কিন্তু বলেন না, উনি আছেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলতে। এই একের পর এক সাক্ষাৎকার প্রমাণ করছে যে শেখ হাসিনা আবার ফিরছেন, রাজনৈতিক ভাবেই শুধু নয়, নৈতিক ভাবেও। বিদেশি গণমাধ্যমে তার উপস্থিতি শুধু প্রতিক্রিয়া নয়, এটি এক পুনর্গঠনের সূচনা। 1.5 বছর চুপ থেকে তিনি এখন এমন ভাবে মঞ্চে ফিরেছেন যে তার প্রতিটি শব্দ আবারও বাংলাদেশের রাজনীতিকে পুনরায় সংজ্ঞায়িত করছে। আমি মনে করি জুলাই সন্ত্রাস ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক অনিবার্য বিস্ফোরণ। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা কেন্দ্রিক রাজনীতির বিপরীতে যারা দাঁড়িয়েছিল, সেই ভয়াবহ পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তিগুলো তাকে আসলে হত্যা করতই, আজ না হলে কাল। তাই যা ঘটেছে তা ছিল সময়ের ব্যাপার মাত্র, এটা ঘটতই। এখন শেখ হাসিনা আবারও সেই নেতৃত্বে ফিরেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর সার্বভৌমত্বের রক্ষার নেতৃত্বে, যেমন করেছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে হত্যা করা হয়েছিল সপরিবারে 1975 সালের 15ই আগস্ট, যেমন জেলে হত্যা করা হয়েছিল জাতীয় 4 নেতাকে, যেমন প্রাণ দিয়েছে 71-এর মুক্তিকামী মানুষ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত নিপীড়িত আওয়ামী কর্মীরা, আর সর্বশেষ যারা জুলাই সন্ত্রাসের ভয়াবহ শিকার, গত 12-13 মাস ধরে এই বাংলাদেশে যাদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে। বাংলাদেশের ইতিহাস বলে, খুব বেশি দিন সাধারণ মানুষ এই স্বাধীনতা বিরোধী রাজনীতি সহ্য করে না, তারা ঘুরে দাঁড়ায়, প্রতিরোধ গড়ে তোলে, স্বাধীনতার পক্ষে যায়। শেখ হাসিনা সবসময় এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন, আছেন এবং থাকবেন। আজ আবারও তিনি সেই ভূমিকা নিচ্ছেন, দেশের মানুষের হয়ে, স্বাধীনতার পক্ষে। কিন্তু মজার ব্যাপার হলো, যতবার শেখ হাসিনার সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, ঠিক ততবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
কারো একজনের কলিজা পোড়া ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে, একদম চিমনি দিয়ে সেই ধোঁয়া মানে বোঝা যায়। আর এই ধোঁয়া টের পাওয়া যায় কিভাবে জানেন? যমুনায় যিনি থাকেন তার চাকর বাকর চাপরাশিদের মুখ থেকে তখন সেই কলিজা পোড়া গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। এরা পাগলের মতো হয়ে গেছে এখন। এই পাগলামি, শীতকালে নাকি পাগলামিটা বেশি বাড়ে, তাই হচ্ছে এখন। শীত আসছে এবং শীত শেষে ডিসেম্বরও আসে। আর ডিসেম্বর কার মাস? স্বাধীনতাপন্থীদের মাস। ভালো থাকবেন সবাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, সংকট চারপাশে, সমাধান কোন পাশে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে। বারবার বলছি এ কথাগুলো, তবুও বলতে হবে। দেশের অর্থনীতি চলছে না, দেশের ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের ব্যাংক বিমা শেয়ার বাজার চলছে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই, আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের বক্তব্য এমনটা। গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার, এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে, আগামীকাল সোমবার। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি, সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি। আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকির মধ্যে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে। পাকিস্তান অহরহ আসছে, প্রতিনিয়ত আসছে, এসে কি পরিকল্পনা করছে। ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি, সীমান্তের কাছাকাছি, এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নেককে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত 15-16 মাস যাবতই জানছি। এবং সাম্প্রতিক আরো বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি এই 3টা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন। তাতে এই বিষয়টা নিয়ে আরো বেশি শোরগোল পড়ে গেছে। এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন, আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে। আরো গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ 18-এ এক সাক্ষাৎকারে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের ইউনূস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন, কথাবার্তা সামলে, মুখ সামলে বলতে বলেছেন। আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো, তার আগেও কিন্তু এরকম পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল। সবকিছু মিলে দেশ এক প্রকার চলছে না, দেশ অচল হয়ে গেছে, নির্বাচন অনিশ্চিত, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই, মানুষের জীবনমান নিচে নেমে গেছে, সরকার আসলে চলছে না, সরকারের সব জায়গায়, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন চলছে না, পুলিশ চলছে না, আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ, এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে, নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনূসকে বলবে না এই ইউনূস ওঠ, কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর, এটা বলবে না।
করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে, বাংলাদেশি টুল দিয়ে, বাংলাদেশি অস্ত্র দিয়ে। এবং বাংলাদেশি অস্ত্রটাকে আমি বারবার বলি সেনাবাহিনী, কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে। চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই। সেই চাপে দেশের একটা পরিবর্তন যদি হয়, এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে, কিন্তু বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো। বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনূস সরকার একটা নির্বাচন করে, কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে, তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে? এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের চাইতে সেনাবাহিনীর বেশি দায়। কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনূস সরকার, এটিও তো হবে না, এটিও তো করতে পারবে না। সেনাবাহিনী যদি সহযোগিতা না করে, অসম্ভব। সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে, সেনাবাহিনীতে চাপ আছে। এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি, আমরাও বলছি না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক সেটা বিষয় না, কিন্তু ভাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে, অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, এটি তো হতে পারে না। যার দরুন সব কথার শেষ কথা, সংকট চারিদিকে, সমস্যা চারিদিকে, সমাধান কোন পাশে? সমাধান সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে রেখে দেবে, নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা বিভিন্ন ভাবে শুনি, আলাপ আলোচনা হয়, এটা সত্য কথা। সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে, মত দ্বিমত চলছে। এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি। এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না। এই জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ, মতভেদ, এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, নাকি এনসিপি, নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে। এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর। এই মুহূর্তে এ পর্যন্তই।